আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিক আনাম সাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ধলপুরের সিটিপল্লীর বাসিন্দাদের মানবেতর জীবন, সবচেয়ে বিপদে নারী ও শিশু। জন্ম সনদ নেই ৫৮% পথশিশুর, নাগরিক অধিকার থেকে বঞ্চিত এক প্রজন্ম। মানবসৃষ্ট দুর্যোগে ধ্বংসের মুখে গাজার শিশু কিশোর, জুলাই অপুষ্টিতে মৃত্যু ২৪ জনের। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের এক অবিস্মরণীয় দিন ২০২৪ সালের ২ আগস্ট। দ্রোহযাত্রা নামে সেদিন সারা দেশের ২৮ জেলায় শিক্ষার্থীরা গর্জে উঠেছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে, নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে। ঢাকা থেকে দিনাজপুর, খুলনা থেকে কক্সবাজার, সারা দেশেই ছিল বিক্ষুব্ধ ছাত্রছাত্রী, শিক্ষক, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যেন এতেই তখন গোটা দেশের প্রতিবাদী ছাত্র জনতা জানান দিয়েছিল বিশাল এক রাজনৈতিক পট পরিবর্তনের। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসে চূড়ান্ত বিজয়। বাংলাদেশে পথশিশুদের ৫৮%-ই নেই জন্মসনদ, ফলে তারা বঞ্চিত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও পরিচয় নিশ্চিত করার অধিকার থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শিশুর নাগরিক স্বীকৃতি নিশ্চিত করতে এখনই প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। বিস্তারিত আনিশা আমিনের রিপোর্টে। জন্ম হয়েছে, কিন্তু রাষ্ট্রের খাতায় নেই কোনো নাম। অগণিত শিশুরা পথেই কাটিয়ে দিচ্ছে শৈশব। চাইলেও ভর্তি হতে পারছে না স্কুলে, করতে পারছে না জন্ম নিবন্ধন, পায় না চিকিৎসার অধিকারও। বর্তমানে বাংলাদেশে হাজার হাজার পথশিশু মানবেতর জীবনযাপন করছে। ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় ৫৮% পথশিশুর নেই কোনো জন্মসনদ। আর এই একটি কাগজ না থাকার কারণে তারা বঞ্চিত হচ্ছে নাগরিক অধিকার থেকে। এসব শিশুদের বেশিরভাগেরই নেই জন্ম তারিখের নির্ভরযোগ্য কোনো হিসাব। অনেকেই নেই বাবা মা, আর যাদের আছে তারাও অর্থাভাবে করতে পারছে না জন্ম নিবন্ধন। তোমার নাম কি? আমার নাম হৃদয়। তোমার কি জন্ম নিবন্ধন আছে? না। কেন নাই? ছোটবেলাতে রাস্তাঘাটে লেগে নাই। জন্ম নিবন্ধন নাই দেখে কোনো সমস্যার মুখোমুখি হইছো? হ্যাঁ, অনেক হইছে। কি ধরনের সমস্যা? পুলিশে ধরে লয়ে যায়, মামলা দেয়, জামিন হইতে পারে না, আটকায় ৩ মাস খাইটটাই যে বাইরে এলাম। কেউ কখনো জন্ম নিবন্ধন বানিয়ে দিতে চেয়েছিল? না। তুমি কি জানো জন্ম নিবন্ধন বানালে তুমি কি ধরনের সুযোগ সুবিধা পাবা বা কিছু? না। তোমার পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে। তাদের কারো জন্ম নিবন্ধন নাই? এদের আছে, এরা দেখে না আমাকে, ফালায় দিচ্ছে। তোমার কি জন্ম নিবন্ধন আছে? না। তোমার নাম কি? সুমাইয়া। তুমি পড়াশোনা করো? আগে করছিলাম, মন করি না। কেন করো না? ভাল লাগে না। তুমি কি জন্ম নিবন্ধন নাই দেখে কোনো সমস্যার মুখোমুখি হইছো? কি ধরনের সমস্যা? সমস্যা, আমার বাপ মানে টিয়ার লাগি বানাইতে দিতে পারে না, এই লিগে। তোমার বাবা মা তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাপ আছে, আমার ভাই বোন আছে। তাদের সবার কি জন্ম নিবন্ধন আছে? এটা আমি কইতে পারি না। একটি পরিসংখ্যান বলছে ৯৪% পথশিশু কোনো সরকারি সহায়তা পায়নি কখনোই। এরা পরিচয়হীন বলে ভবিষ্যতে কাজ বা প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিতে হবে সমন্বিত উদ্যোগ। প্রচারণা খুব কম আছে এবং প্রক্রিয়াগত জটিলতা, এই দুটাই মূল কারণ। অর্থাৎ এই যে পথশিশুরা যে প্রক্রিয়ায় যে জন্ম নিবন্ধন করবে, তাদের যেখানে জন্ম হচ্ছে হসপিটালগুলোতে বা কখনো কখনো বাড়িতে, যখন বাড়িতে হচ্ছে তার এটা তো কোনো ব্যবস্থা নাই। হসপিটালে হলেও আমাদের প্রক্রিয়াগুলো এমন, হসপিটাল থেকে সাথে সাথে কাগজ দিয়ে যে জন্ম নিবন্ধনের সহায়তা করা, সেই সহায়তাটা ওরা পায় না। আর পথশিশু যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে, এদের সেই সচেতনতাটার অভাব রয়েছে, যে কারণে তারা ওই মুহূর্তেই ওটা নিয়ে ছুটাছুটি করার
যে ব্যবস্থা সেটা না করার কারণে তাদের জন্ম নিবন্ধনটা অতটা জরুরিও দেখা দেয় না। স্কুলে ভর্তি হতে গেলেও যে এটা এসেনশিয়াল হতো যখন, তখন দরকার হয়, কিন্তু ওরা স্কুলেও যেহেতু যায় না, ওই জিনিসটা সম্পর্কে তাদের প্রয়োজনীয়তার অভাব এবং সচেতনতার অভাবের কারণেই এই জন্ম নিবন্ধনটা হচ্ছে না। এই শিশুরা শুধু পথশিশু নয়, তারা এই দেশের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎকে নিরাপদ করতে হলে এখনই প্রয়োজন তাদের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়ার। জন্মসনদ নেই অধিকাংশ পথশিশুর, তাই সরকারি সহায়তা থেকেও বঞ্চিত তারা। বিশেষজ্ঞরা বলছেন, পরিচয় না থাকায় এসব শিশুরা মূল সেবা ব্যবস্থা থেকে ক্রমেই ছিটকে পড়ছে। আনিশা আমিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় শ্রেণীর এক ছোট্ট শিশুর জীবন থেমে গেল বিমান বিধ্বস্তের ঘটনায়। নুসরাত জাহান আনিকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আবুল হোসেন ও পারুল বেগমের তৃতীয় সন্তান নুসরাতকে হারিয়ে শোকে দিশেহারা পরিবার। নুসরাতকে নিয়ে বাবার শেষ কথাগুলো আজও তাকে তাড়িয়ে বেড়ায়। দেখুন বিস্তারিত সাবিহা আঞ্জুম পশির রিপোর্টে। হ্যাপি বার্থডে টু ইউ নুসরাত। সবকিছু আগের মতোই, আনিকার পড়ার টেবিল, বই খাতা, রং, প্রিয় সাইকেল। তবে নেই সেই ছোট্ট প্রাণটা যে প্রতিদিন ঘর ভরিয়ে রাখত হাসি আর দুষ্টুমিতে। আজ ঘরে শুধু নীরবতা আর হাহাকার। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর স্কাউট সেকশনের ছাত্রী নুসরাত জাহান আনিকা বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মারা যায় সে। মাত্র 9 বছর বয়সে থেমে যায় এক নির্মল জীবনের যাত্রা। আনিকাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। আশা ছিল তো ডাক্তার বানাবে। সকাল 7টার সময় নিয়ে যেয়েছি, 7:30 একটু পর পর ক্লাসে ঢুকে দিয়েছি। কিছু খাওয়া দাওয়া, কেক খাওয়া দিয়েছি, পরে আর আমার সাথে আড্ডা করেনি। ঘটনা, বাচ্চার মা দুপুরবেলা একটা টিফিন দিতে গেছে, ওই টিফিন খাওয়ায় খালি 200 গজ দূরে আসছে, তখন বিকট শব্দ শুনছে। শুনে দেখতে শুনতে পাচ্ছি ওইখান থেকে কাছাকাছি ছিল। আমার ফোন দিচ্ছে, তার থেকে আসলে এখানে বিমান করছে। তা আমার আগেই ওয়াইফে দৌড় দিচ্ছে, পরে আমি বাসার থেকে গিয়েছি। একটা আমার মেয়ে যে ক্লাসে পড়ে সেই ক্লাসে একবারে কাছে পড়ছে। এই অবস্থা। আমি ওইখানে মেয়েরা পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি, ওই জায়গায় পাই নাই। পরে সিএমএসে গিয়া সন্ধ্যা গিয়ে পাইছি। মা পারুল বেগম তো কোনো কথাই বলতে পারছিলেন না। এই সময় আমার বাচ্চা গেছে, আর ভবিষ্যতে আর কোনো কারো বাচ্চা যেন এরকম এভাবে যেন মৃত্যু না হয়, এইটাই আমার অনুরোধ। আমার মেয়ের মতন যেন আর কোনো সন্তান যেন এরকম করে না মারা যায়। আতরের নাতনির সঙ্গে আর দুষ্টুমি করতে পারছেন না। তারা ভাবতেই পারেননি যে মেয়েটি সেদিন স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়েছিল, সে আর ফিরবে না কোনোদিন। সন্তান একটা যার জায়গায় বুঝে, সন্তানের কি মায়া মহব্বত। আর এই মেয়েটা চলচল আছিল, অনেক চলচল, অনেক ভালো আছিল, লক্ষ্মী, যেমন সুন্দর পরিবার ছাড়। আমার বোনের কই গেল গা, আমার বোনের কই পাবো, কলিকার পাবো আমার বোনের গো, আমার বোনের পাওয়া যাবে না। ঘরের প্রতিটি দেয়ালে এখনো বাজে আনিকার গলার আওয়াজ। তার খেলার সাথী মেঝো বোনের চোখে শুধু ভয় আর শূন্যতা। বন্ধু হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে সেও। পরীক্ষা দিয়ে আসছি, তখন লিঙ্কটা পড়ছে, তখন আমি দৌড়ে গেছিলাম। আনিকার প্রিয় স্কুল ড্রেসটি এখন পড়ে আছে বাক্সে, ছোট্ট সেই ব্যাগে আর কখনো বই ভরা হবে না। যে হাত দিয়ে আঁকত রঙিন স্বপ্ন, সেই হাত আজ নিথর। পরিবারের সকলের একটাই প্রশ্ন, প্রশিক্ষণ বিমান কিভাবে বিধ্বস্ত হলো, এত বড় প্রাণহানি কেন ঘটলো? প্রশিক্ষণ বিমানগুলা অন্তত লোকালয় থেকে দূরে, যেখানে সব জায়গায় কোনো ঘর বাড়ি নাই বা স্কুল নাই বা বড় দুর্ঘটনা না হওয়ার মতো স্থানগুলাতে তারা যাতে এই বিমানগুলা প্রশিক্ষণ দেয়।
একটি ছোট্ট প্রাণ, একটি নিষ্পাপ মুখ চিরতরে হারিয়ে গেছে দুর্ঘটনার ধ্বংসস্তূপে। নুসরাত জাহান আনিকা আজ নেই, কিন্তু তার শূন্যতা থেকে গেছে প্রতিটি নিঃশ্বাসে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয় বিদারক এক দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশু আনিকার। এক মুহূর্তে নিঃস্ব পরিবার। প্রিয়জন হারানোর অসহ্য যন্ত্রণায় তারা এখন শুধু একটি প্রশ্নই করছে, যেখানে সবচেয়ে নিরাপদ থাকার কথা সেই স্কুলে যদি মৃত্যু হয়, তাহলে শিশুরা নিরাপদ কোথায়? সাবিহানজুন বসি, আমরা করবো জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 3 বছর আগে উচ্ছেদ করা হয় রাজধানীর ধলপুরের সিটিপল্লীর বাসিন্দাদের। উচ্ছেদের পর থেকে কোনো রকম মাথা গোঁজার মতো ঘরে বসবাস করছে এই সকল মানুষেরা। বিদ্যুৎ, পানির মতো ন্যূনতম সুবিধা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে নারী ও শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, সকলের মতো এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। একবেলা ঠিক মতন খেতে পারে না, স্কুলে যেতে পারে না, আর বর্ষার রাতে ছাপড়া ঘরের কোনায় কাঁপতে থাকে তারা। রাজধানীর ভেতরেই বেড়ে উঠেছে এমন শত শত শিশু, যাদের জীবন নেই নিরাপত্তা, নেই নিশ্চয়তা। 3 বছর আগে যাত্রাবাড়ি ধরপুর বস্তি উচ্ছেদের পর আশ্রয়হীন হয়ে পড়ে সিটিপল্লীর প্রায় 230টি পরিবার। কিন্তু দিন চলে যাচ্ছে, চলছে কষ্ট আর অপেক্ষা। আমাদের জন্মস্থানে এটা, আমাদের মা বাবাদেরকে 89 সালে এটা দেওয়া হয়েছে। জায়গা নেই, অনেকদিন যাবত বাইরে থেকে যে পরে দিয়ে আর কুলাইতে পারি না, পরে আবার আমাদের জায়গায় আমরা ঘর উঠাইছি, এখন থাকতে চাই। এমনকি 230টা পরিবার আমরা এই দলপুর এলাকার এই জায়গার ভোটার। আমরা নিজেরাই তুলতেছি, তাপসে তো ভাঙ্গা দিছে আঙ্গুরে। উচ্ছেদের পর থেকে কোনো রকমের টিকে আছে তারা। জরাজীর্ণ ছাপড়া ঘরে নেই বিদ্যুৎ, নেই সুপেয় পানির ব্যবস্থা, নেই শৌচাগার। এই দুর্বিষহ জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায় নারী ও শিশুরা। কতজনে কয় যে আমগরে এনে সরাই দিব, কিন্তু আমরা তো এনতে যাবো না, আমগো তো এনে জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। আমাদের 230টা ঘরের 230টা দলিল আছে। আগের মতন যদি আঙ্গ পুনর্বাসনটা ফেরত দিত, আমরা আগের মতন একটা স্থান করে দিত, তাহলে আমগুলো আর কি সুবিধা হইতো, ভালো হইতো। এই এলাকায় শিশুদের জন্য ছিল একটি মাত্র স্কুল, তাও দীর্ঘদিন ধরে বন্ধের ফলে পাঠশালার পথ আজ হারিয়ে ফেলেছে শত শত কিশোর কিশোরী। কতজনে পারে না, অনেক কষ্ট করে চলাইতেছে। কতজন বাচ্চাকে স্কুলে দিতে পারতেছে না টাকা পয়সার জন্য। এখন পড়াশোনা কেমনে করা, মানে নিজেকে চলতেই কষ্ট হয়ে যায় না। সরকারি সংস্থা বা সিটি কর্পোরেশন থেকে এখনো মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। উন্নয়নের ঢেউ বারবার এলেও উপেক্ষিত রয়ে গেছে এই জনগোষ্ঠী। প্রায় বস্তিতে আগুন লেগে যায়, বস্তিগুলো উচ্ছেদ করা হয়। এগুলো যে একদম পরিকল্পনার অংশ হিসাবে আমি বলছি যে সিদ্ধান্ত গ্রহণ করে যে উচ্ছেদ করা হয় তা না, এগুলোকে বিভিন্ন আনঅথরাইজড মাধ্যমে এগুলো উচ্ছেদ করা হয়। উদ্দেশ্যটা কি? এর পিছনে অবশ্যই একটা পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনৈতিক একটা বিষয় আছে, দখলদারিত্বের বিষয় আছে, ক্ষমতার একটি সম্পর্ক আছে। তো আমার যেই উত্তর সেটি হচ্ছে, আমরা যেটা বলতে চাই যে এই লোকগুলো মানবতার জীবনযাপন করে, এরা আবার শহরে এদেরকে লাগবে। এরা সুইপার, এরা ক্লিনার, এরা নিম্ন পর্যায়ের কাজগুলো, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তারা করে, তাদেরও কিন্তু অধিকার আছে। এই ক্ষেত্রে খুব স্পষ্ট করে বলি, রাষ্ট্রকে এই ক্যাটাগরিগুলোকে আলাদা করে তাদের তো সামর্থ্য নাই জমি কেনার, ঢাকা শহরে অন্তত সামর্থ্য নাই, তাদেরকে আবাসনের আওতায় নিয়ে আসা উচিত। 3 বছর ধরে তারা বাড়ছে ধুলো শহরে। অনিশ্চয়তার মধ্যে পুনর্বাসনের প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন রূপ নেবে, সেই প্রশ্ন এখন সিটিপল্লীর প্রতি ঘরে ঘরে। সকল শিশুর সুন্দর পরিবেশ, শিক্ষার আলো, আলোকিত হওয়ার অধিকার থাকলেও এই শিশুরা এই সকল অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সম্প্রদায়ের মানুষের জীবনের মানে উন্নয়ন সরকারের কাজ করতে হবে। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব যুব দক্ষতা দিবস 2025 উপলক্ষে প্রেস ক্লাবে ইউসেফ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো গোল টেবিল বৈঠক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। সভাপতিত্ব করেন ইউসেফ বোর্ডের চেয়ারপারসন ডক্টর ওবায়দুর রব। তারা বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া যুবকদের অন্তর্ভুক্তিমূলক কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সরকার বেসরকারি খাতের সমন্বয় জোরদার করা জরুরি।
বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্কিলের মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন প্রতিপাদ্যে আয়োজনে অতিথিরা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল লিটারেসি ও উদ্যোক্তা প্রশিক্ষণই তরুণদের ভবিষ্যৎ গড়ে দেবে। বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বাফেসাপ এর আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো আমার সংস্কৃতি আমার গর্ব শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন FBCCI এর সাবেক পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন CIP। এছাড়াও উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। অনুষ্ঠান শেষে বাফেসাপের শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চমাতায়। এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা নাচ, গান, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, সংবাদ পাঠ বিষয়ে শিশু কিশোরদেরকে তুলে এনে জাতীয় পর্যায়ে তুলে ধরে তাদেরকে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল উদ্দেশ্য। গাজা উপত্যকায় চলমান সংঘর্ষ ও অবরোধের কারণে শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির হার বাড়ছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় এখনও 70,000-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির কারণে শুধু শারীরিক নয়, মানসিক বিকাশও থেমে যাচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজা উপত্যকায় শিশুদের জন্য প্রতিটি দিন যেন এক নতুন যুদ্ধ। খাদ্য, পানি ও ওষুধের মতো তীব্র সংকটে এখন সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষ করে 5 বছরের নিচে যেসব শিশু রয়েছে তাদের বেশিরভাগই পাচ্ছে না প্রয়োজনীয় ক্যালোরি, দুধ বা চিকিৎসা। একই সঙ্গে স্তনদানকারী ও গর্ভবতী নারীরাও ভুগছেন চরম অপুষ্টিতে, যার প্রভাব পড়ছে তাদের সন্তানদের উপরও। জুলাই মাসে শুধু অপুষ্টির কারণে মারা গেছে 24 জন শিশু। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গাজায় বর্তমানে প্রায় 70,000-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে অনেকেই রয়েছে মারাত্মক ঝুঁকিতে, যাদের বাঁচিয়ে তুলতে হলে প্রয়োজন তাৎক্ষণিক পুষ্টি ও চিকিৎসা সহায়তা। কিন্তু হাসপাতালগুলোতেও নেই বিদ্যুৎ, ওষুধ, অপর্যাপ্ত কর্মী। অনেক সময় শিশুদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি মানবসৃষ্ট দুর্যোগ। ব্লকেড, সহিংসতা ও সহায়তা বন্ধ থাকার কারণে ধ্বংস হচ্ছে এক পুরো প্রজন্ম। বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশ্ন রয়ে যায়, এই সংকটে আমরা আর কতদিন নীরব থাকব? সাদিকা নামসাদ, আমরা করব জয়, ডেস্ক। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 এর 2 ও 6 ধারা অনুযায়ী ই স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফলে ই স্পোর্টস সেক্টরে নতুন আশার আলো দেখছেন প্লেয়াররা। তবে শুধু ডিভাইসের পিছনেই অতিরিক্ত সময় ব্যয় না করতে বলেন বিশেষজ্ঞরা। তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। দেশের বাইরে বহু আগে থেকেই ক্রীড়া হিসেবে স্বীকৃতি পেয়েছে ই স্পোর্টস। ভিডিও গেম খেলার প্রতিযোগিতা এখন শুধুই শখ নয়, বিশ্বজুড়ে এটি পেশাদার এক অঙ্গন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 এর 2 ও 6 ধারার ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবার ই স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়ার মর্যাদা দিয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই তরুণদের মধ্যে ছিল ভিডিও গেম ভিত্তিক এই ইভেন্টের প্রতি আগ্রহ। অনেকে তো পাবজি, ফ্রি ফায়ার গেম খেলেও পৌঁছে গেছেন আন্তর্জাতিক মঞ্চে। বাংলাদেশকেও করেছেন গর্বিত। অর্জনগুলো যদি বলতে চাই, যদি অ্যাচিভমেন্ট হিসাব করি, তাইলে সবার আগে আসতেছে জিসির ফাইনালিস্ট প্লাস সার্ভাইভার যে অ্যাওয়ার্ডটা পাইছিলাম সেটা। অফিশিয়াল লবিতে জাস্ট একবার পারফর্ম করতে পারছি, PMP সিজন 5 যেটা। অ্যান্ড এমনিতে বাংলাদেশি লবি লাইক আনঅফিশিয়াল যেগুলো আছে ওগুলোতে মোটামুটি কিছু পারফরমেন্স আছে। অভিভাবকও বলছেন শুরুতেই বিরক্তি থাকলেও সন্তান সাফল্য পাওয়ায় তারাও আজ খুশি। যেহেতু এই খেলাটা এখন গভর্নমেন্ট সবার জন্য ওপেন করে দিয়েছে, তাহলে অন্য অন্য খেলার মতো ক্রিকেট, ফুটবল, হাডুডু বা যে কোনো খেলা যেগুলো ইন্টারন্যাশনালি তারা করতে পারে, সেই খেলাগুলোতেও যদি তাদেরকে স্পন্সর করে এবং তাদের পিছনে গভর্নমেন্ট একটু দাঁড়ায়, তাহলে ভালো ভালো ছেলে বের হয়ে আসবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের ই স্পোর্টস কমিউনিটির সদস্যরা। ই স্পোর্টসটা যে ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড়, ইভেন এটা হলিউডের থেকেও বড়। সো এই জিনিসটা নিয়ে এতদিন আমাদের দেশে কাজ হয় নাই, বাট বর্তমান সরকার যেহেতু এটাকে এখন স্বীকৃতি দিচ্ছে এবং আমি যতদূর জানি যে ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা পরিপূর্ণ রিট বাস্তবায়ন করবে,
তো এখন যারা গেমার আছে এবং যারা গেমার হতে চাচ্ছে তাদের প্রত্যেকেরই এটাতে একটা বিরাট সম্ভাবনা আছে। আপনার প্যারেন্টস যদি আপনাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখতে পারে যে তুমি এতক্ষণ ফোন নিতে পারবা, দেন তুমি পড়াশোনাটাও কন্টিনিউ করবে। আমরাও আমাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। তো আমি আমার যেরকম আমার সব কিছু কন্ট্রোল করে আমি আমার গেমিংটাকেও রাখতেছি। এভাবে করলে আই গেস যারা নতুন গেমটা খেলতেছে বা স্পোর্টস সম্পর্কে জানতেছে তারা অবভিয়াসলি এটা কন্ট্রোল করতে পারবে। তবে সংশ্লিষ্টরা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিত ব্যবহার। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতির কথাও মনে করিয়ে দিয়েছেন তারা। স্পোর্টসকে একটি রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি বলি অথবা এটাকে গ্রহণ করে নেওয়ার যে সিদ্ধান্ত আমরা লক্ষ্য করছি, কিন্তু গ্রহণ করে নেওয়ার পরে যে ব্যবস্থাগুলো আমাকে সহজলভ্য করতে হবে, তরুণদেরকে সম্পৃক্ত করা, সচেতন করা, এবং এই স্পোর্টসের যে ধরন কিংবা সেই ধরনগুলোর সাথে যে শিক্ষা এবং যে ডিভাইসগুলোর প্রয়োজন সেগুলোর সহজলভ্যতা করেই আসলে এটিকে উপস্থাপন করা কিংবা বৈশ্বিক বা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করা। এখন আমরা যদি আমাদের এখানে তরুণরা না বুঝে কিংবা অতি উৎসাহ অথবা এক ধরনের ব্যক্তিগত আগ্রহ থেকে স্পোর্টসের এই প্রসঙ্গগুলোর সাথে যুক্ত হয়ে পড়ে, সেখান থেকে কিন্তু আবার ডিভাইস অ্যাডিকশন নামক একটা আচরণগত সমস্যা তৈরি হতে পারে। যে আচরণগত সমস্যা তাকে তার যে দৈনন্দিন অন্যান্য যে কাজগুলো, যেমন তার পড়াশোনা কিংবা দৈনন্দিন তার জীবনযাত্রা কেন্দ্রিক যে তার গঠনমূলক কিংবা যে বিকাশ কেন্দ্রিক যে কাজগুলো আছে, সেই জায়গাতে কিন্তু নেতিবাচক প্রভাব বিস্তার করবে। বাংলাদেশে ই স্পোর্টসের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে, তবে তার বিকাশ যেন হয় শৃঙ্খলা, সীমা ও সঠিক দিক নির্দেশনা মেনেই, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, স্ক্রিনে দেখানো নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।